নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে আপনাকে স্বাগত। এতদিন আমরা ছোট ছোট গল্প অনেক শুনেছি, কিন্তু কোনো উপন্যাসের ধারাবাহিক বোধ আমরা শুনিনি আমাদের এই চ্যানেলে। আজ সোমবার থেকে আমরা শুরু করছি একটি ধারাবাহিক উপন্যাস, যার লেখক সতীনাথ ভাদুড়ী। উপন্যাসটির নাম জাগরী। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আপনারা হয়তো জাগরীর কথা অনেকেই শুনেছেন, কিন্তু শোনা বা পড়ে থাকার অনুভূতি অন্যরকম। এই গল্পটি লিখে সতীনাথ ভাদুড়ী বাংলা সাহিত্যে নিজেকে পাকাপাকি একটি স্থান দিয়ে ফেলেছিলেন। তার নিজের ভাষায় যদি বলা যায় তাহলে বলতে হয়, রাজনৈতিক জাগৃতির সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক মতবাদের সংঘাত অবশ্যম্ভাবী। এই আলোড়নের তরঙ্গ বিক্ষোভ কোন কোন স্থলে পারিবারিক জীবনের ভিত্তিতে আঘাত করিতেছে, এরূপ একটি পরিবারের কাহিনী। গল্পটি 1942 সালের অগাস্ট আন্দোলনের পটভূমিকায় পড়িতে হইবে। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রচার করা বইখানার উদ্দেশ্য নহে। আর কিছু বিশেষ বলবো না, কারণ সতীনাথ ভাদুড়ী নিজেই বলে গেছেন তার এই গল্পটি সংক্ষেপে কি। এবার বলবো, এই গল্পটি আপনারা প্রতিটি সোমবার যতক্ষণ না এই গল্পটি শেষ হচ্ছে ততদিন শুনতে পারেন। এটি একটি ধারাবাহিক উপন্যাসের মতো প্রস্তুত করার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, এবং অন্যদেরও জানান যে এই গল্পটি এই চ্যানেলে পড়া হচ্ছে। আরেকটি বিষয় না বললেই নয়, জাগরী উপন্যাসের হিন্দি অনুবাদ প্রকাশ করেন বিহার সাহিত্য ভবন। এই হিন্দি সংস্করণ প্রাককথন লেখেন আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, 14 জুলাই 1948। সেই লেখাটি আমি এখানে পড়ে শোনাচ্ছি। श्रीजुक्त गुप्त जी के समालोचना पढ़कर मैं भी इस ग्रंथ पर आकृष्ट हुआ था और संयोग से इसकी एक प्रति हाथ आने से कई घंटों में एक ही आसन पर बैठ इसे समाप्त कर लिया। मेरा भी विचार है, ये ग्रंथ केवल बंग साहित्य के लिए गौरव स्थल नहीं बना है, बल्कि विश्व साहित्य में अपना स्थान इनसे बना लिया है। कविता, उपन्यास, कहानी, इन तीनों क्षेत्रों में आधुनिक बांग्ला साहित्य भारतीय साहित्य के भंडार में लक्षणीय दान संभाल लाया है। रविंद्रनाथ, बंकिम चंद्र, शरत चंद्र अब समग्र भारत के लिए हो गए हैं। कविता में रवि के अस्तमित होने के बाद अब केवल तारे दृष्टिगोचर होते हैं। पूर्णचंद्र का प्रकाश अभी दूर की वस्तु मालूम पड़ता है, पर उपन्यास और कहानी के बंकिम शरत के झंडे को ऊंचा रखने के लिए केदारनाथ, ताराशंकर, बालाईचंद्र बनफुल, अन्नदा शंकर, अचिंत कुमार, विभूतिभूषण बैनर्जी, विभूतिभूषण मुखर्जी, मानिक चंद्र, शैलजानंद, मनोज बसु इत्यादि कितने लेखक अब मौजूद है, और इस ज्योतिष्क मंडल में अपनी नई प्रकाश भंगी लेकर अब उपस्थित हुए हैं श्रीमान सतीनाथ। मैं समालोचक नहीं हूँ, केवल एक अनुभूतिकामी पाठक हूँ। जागरी पढ़ते समय लेखक के सत्य दर्शन, सत्य समीक्षण और सत्य प्रकाशनी की शक्ति से मेरा हृदय आनंद से भर उठता है। किस सहानुभूति के साथ इन्होंने अपने अपने मुंह से उपन्यास के 4 पात्रों को बाह्य जीवन तथा अभ्यंतर प्रेरणा का उद्घाटन किया है। शुरू करছি আজকের ধারাবাহিক উপন্যাস জাগরী, লেখক সতীনাথ ভাদুড়ী। শুরু করছি প্রথম অংশ, ফাঁসি সেল। বিলু 2 নম্বর ওয়ার্ডের অসৎ গাছটির উপরে শাখাটিকে গোধূলির ম্লান আলো চিকচিক করিতেছে। অনেকগুলি পাখি একবার এডালে একবার ওডালে যাইতেছে, এক দণ্ডও বিশ্রাম নাই। কিছুক্ষণের মধ্যেই তো চতুর্দিক অন্ধকার ঢাকিয়া যাইবে, তাহার পর সারা রাত নিঝুমের পালা। তাই বোধহয় শেষ মুহূর্তের এই চঞ্চলতা, এত ডানা ঝটপটানি, এত আনন্দ উৎসব, যতটুকু আনন্দ সময়ের নিকট হইতে ছিনাইয়া লওয়া যায়। সত্যই কি পাখিগুলি এই জন্য সন্ধ্যার সময় এত চঞ্চল হয়? এই সেলে আসিবার আগে 2 নম্বর ওয়ার্ডে যখন ছিলাম
প্রত্যহ সন্ধ্যায় লক আপের পূর্বে আমরাও সকলে বাহিরের খোলা হাওয়া খানিকটা খাইয়া লইতাম। সত্যই কি দরকারের জন্য? না, হয়তো ঘরের মধ্যে বসে আছি, কোনো দরকার নাই বাহিরে আসিবার। তথাপি বাহিরে একবার আসা চাই। বেশিরভাগ রাজবন্দিরই তো এই মনোবৃত্তি দেখিতাম। ওয়ার্ডাররা বিরক্ত হইত, নিজেদের মধ্যে কী সব বলাবলি করিত। ভাবটা এই যে স্বরাজীরা তাহাদের ইচ্ছা করিয়া জ্বালাতন করে, কিন্তু কেহই ওয়ার্ডারদের বিরক্ত করার জন্য এ কাজ করিত না। যতটুকু উপভোগ করিয়া লওয়া যায় তাহা কেউ ছাড়িবে কেন? ওগুলি বোধহয় কাক, এত দূর হইতে ঠিক চেনা যায় না। পাখিরা কিন্তু রাত্রেও ডানা ঝটফট করে। সেই একবার বকরি কোলে মিটিং করিয়া ফিরিবার সময় কামাখ্যা থানের বিরাট বটগাছের নিচে আমাদের সারা রাত থাকিতে হইয়াছিল। এখানকার মাটিতে শুইয়া থাকিলে নাকি কুষ্ঠরোগ সারিয়া যায়। দূর দূরান্তর হইতে কত লোক এই উদ্দেশ্যে এখানে আসে। অনেকগুলি কুষ্ঠরোগী আশপাশের গাছগাছালির নিচে শুইয়া রহিয়াছে। ছিলাম আমি আর নীলু, তার সঙ্গে ছিল বোধহয় সহদেও। সারা রাত পাখির ডানা নাড়ার সে কি শব্দ! গাছতলায় 3 জন পাশাপাশি শুইয়া আছি। এই গাছতলায় আস্তানা লওয়ার জন্য নীলুকে যেন একটু বিরক্ত মনে হইল। আমি জিজ্ঞাসা করিলাম, এগুলো ডানা ঝটফট করছে কেন, বলতে পারিস? নীলু বলিল, পিঁপড়ে টিপড়ে কামড়ায় বোধ হয়। উহার ভাবিতে সময়ও লাগে না, সব বিষয় উহার স্থির মত আছে। মতের সহজে নড়চড়ও হয় না। চিরকাল নীলুটা ওই রকম। সন্ধ্যার লালিমা ধূসর হইয়া আসিতেছে। অশ্বত্থ গাছের ডগাটিতে সিঁদুরে আকাশের আভা লাগিয়াছে। গাছের পাতাগুলি আর ঠিক সবুজ বলিয়া ধরা যাইতেছে না। যাক, গাছের পাতার সবুজটা গেল, ওই একটা সবুজই তো এখান হইতে দেখা যাইত। এছাড়া দেখা যায় এক ফালি নীল আকাশ। লোহার গড়াদের মধ্য দিয়া, লোহার তারের টোস্টারের মধ্যে এক স্লাইস পাউরুটির মতো সেলের বাসিন্দার কাছে সেই রকম বাস্তব। সি ক্লাস মন্দির ডায়েটের চাইতে তৃপ্তিকর। আর দেখা যায় জেল গুমটির উপরতলা, তাহাদের দেওয়ালে বড় বড় অক্ষরে ইংরেজিতে লেখা, পূর্ণিয়া সেন্ট্রাল জেল, বিহার। আকাশের এই ফালিটুকু আমার একান্ত আপন। ও যে আমার নিজস্ব জিনিস। যতক্ষণ দেখা যায় ওই স্বচ্ছ নীল আকাশ দেখিয়া লইয়াছি। এমন করিয়া আমার মতো করিয়া আকাশের ঠিক ওই অংশটুকুকে কি আর কেউ পাইয়াছে? আমার নীল আকাশ মুহূর্তে রূপ বদলাইয়াছে। সিঁদুরের রং বেগুনি হইয়া উঠিল, দেখিতে দেখিতে ধূসর হইয়া উঠিতেছে, আবার এখনই জমাট অন্ধকারে ডুবিয়া যাইবে। এমন বৈচিত্র্যময় রসের উৎসকে জেলার সাহেব একজন সর্বহারা বন্দির ব্যক্তিগত সম্পত্তি করিতে কেন যে দিয়াছেন তাহা ভাবিয়া ঠিক করিতে পারি না। বোধহয় তাহারা জানেন না। জানিতে পারিলে হয়তো কাল হইতেই রাজমিস্ত্রি কমান্ডের কয়েদিদিগকে আমার সম্মুখের প্রাচীর আরও উঁচু করিবার কাজ দেওয়া হইবে। হুকুম হইবে, और ऊंचा और भी ऊंचा, जरूरत पड़े तो आसमान तक भिड़ा दो। ওই গাছের সবুজটুকু ও আকাশের টুকরোটি ছাড়া এখান হইতে যাহা কিছু দেখা যায় তাহা কেবল লোহা, ইট আর সিমেন্ট। ইট আর লোহা। উহা চক্ষুকে প্রলুব্ধ করে না, দৃষ্টিকে প্রতিহত করে মাত্র, তাহাকে ঠিকরাইয়া দেয়। ওই সবুজ আর নীল ছাড়া আর যে কোনো রঙই দেখি সবই রুক্ষ ও কঠোর মনে হয়, চক্ষুকে পীড়া দেয়। সেলের চুনকাম করা সাদা দেওয়াল, তাহাও বড় প্রাণহীন, বড়ই পাণ্ডুর। তাহার উপর কতদিন চুনকাম করা হয় নাই কে জানে। দেওয়াল ভরিয়া নানা রকম দাগ, থুতুর দাগই বেশি, কেমন যেন পাশুটে রং। বোধহয় আমার পূর্বের কোনো বাসিন্দাকে সিপাহীজিরা খৈনি খাওয়াইয়াছিল। সে কবে সব ছাড়িয়া কোন অজানা দেশে চলিয়া গিয়াছে। কেবল রাখিয়া গিয়াছে দেওয়ালে সিপাহীজিদের প্রতি কৃতজ্ঞতার ছাপ। কথা বলিবার লোক নাই, সেই জন্য সেলের বাহিরের জেল জগতের সহিত সম্বন্ধ কান দিয়া কথা বলিতে পারি একমাত্র ওয়ার্ডারের সঙ্গে, তাহাও ভালো লাগে না। চারিদিকে দেওয়াল, যেদিকে তাকাও দৃষ্টি দেওয়ালে প্রতিহত হইয়া ফিরিয়া আসে, কিন্তু সর্বদা উৎকর্ণ হইয়া থাকি। যদি বাহির হইতে কিছু শোনা যায়,
16 পা লম্বা 10 পা চওড়া ঘর, সম্মুখের দিকে মোটা লোহার গড়াদের দরজা, দক্ষিণের দেওয়ালে ছাতের কাছাকাছি একটি ছোট্ট গবাক্ষ, তারই নিচে মেঝের সঙ্গে 1 হাত চওড়া ও 1.5 হাত লম্বা 2খানি মোটা লোহার পাত দেয়ালে বসানো। ইহাতে কতগুলি ছিদ্র আছে, ইহার প্রয়োজন কি তাহা জানি না। বোধ হয় বাতাস আসিবার জন্য, কিংবা বোধ হয় এই ছিদ্রপথে বাহিরের ওয়ার্ডার শুনিতে পায় কয়েদি কি বলিতেছে। সম্মুখের গড়াদের দরজার নিকটে তো একজন ওয়ার্ডার থাকেই, সে তো কয়েদি কি করিতেছে না করিতেছে তাহা সম্পূর্ণ পরিষ্কারভাবেই দেখিতে পায়। তবু কেন এই ব্যবস্থা বলিতে পারি না। ঘরের আসবাবের মধ্যে 2টি আলকাতরা মাখানো মাটির মালসা, স্থানীয় জেলের ভাষায় টোকরি, এক কোণে রাখা রহিয়াছে। ওই কোণটিতে মেঝে চুনকাম করা, বৃত্তের চতুর্থাংশের আকারে। সেলের বাইরে গবাক্ষের দিকের দেয়ালের পাশ দিয়ে গিয়াছে একটি চওড়া পাকা রাস্তা। রাস্তাটি বৃত্তাকারে জেলের সব ওয়ার্ডগুলিকে ঘিরিয়া আছে। এই রাস্তার অপর পারে জেল হাসপাতালের প্রাচীর। এই রাস্তাটি দিয়া কত লোক যাতায়াত করে, কত কয়েদি, ওয়ার্ডার, ডাক্তার, কম্পাউন্ডার, ঠিকাদার, অফিসার, মন্ত্রী, আরও কত লোক। দিনের বেলায় বেশ জনবহুল মফস্বল শহরের রাস্তার মতো মনে হয়। আর এই বিরাট পূর্ণিয়া সেন্ট্রাল জেল শহর হইতে কম কিসে। সাধারণ সময় থাকে প্রায় 2500 কয়েদি, আর এখন 1943 সালের মে মাসে আছে 4500। আরও বাড়ে না কেন তাহাই আশ্চর্য। বাহিরে না খাইতে পাইয়া পথে ঘাটে মরিয়া পড়িয়া থাকিবে, তথাপি আমাদের দেশের লোক এমন কিছু করিবে না যাহাতে তাহাদের জেলে আসিতে হয়। একবার ইনকালাব জিন্দাবাদ বলিলে বা ময়রার দোকান হইতে 1 মুঠো খাবার তুলিয়া লইলে যদি 6 মাসের জন্য অন্ন জল ও মাথা গুজিবার স্থানের বন্দোবস্ত হইয়া যায়, তবে না খাইয়া মরিবার প্রয়োজন কি? 4500। কোনো শহরে 5000 লোকের বসতি হইলেই তাহা মিউনিসিপ্যালিটি বলিয়া গণ্য হইতে পারে। জেলও যেন একটা ছোটোখাটো শহর। এই শহরের নাম লৌহগড়া ধইলে বেশ হয়। ধ্বনির ঝংকারে ঠিক লেনিনগ্রাদের মতো শুনিতে লাগে। লোহার পাতের ছিদ্র পথে কান দিয়া বসিয়া থাকি, মানুষের গলার স্বর এত মিষ্ট লাগে। জেলের পলিটিক্স, জেলের বাহিরের পলিটিক্স সব এখানে বসিয়া থাকিলে জানিতে পারা যায়। সুপারিনটেন্ডেন্টের সহিত জেলার বাবুর বনিবনা হইতেছে না, হেড জমাদারকে জেলার বাপু আপ বলেন না তুম বলেন, জাপানিদের রণকৌশলের কথা, জেলে কয়েদির সংখ্যাধিক্যের জন্য কত কয়েদিকে ছাড়িয়া দেওয়া হইবে, জেলের ভাষায় ছাটাইয়া। বর্মার জেল স্টাফ দল পাকাইয়া বিহারি জেল কর্মচারীদিগকে কোণঠাসা করিবার চেষ্টা করিতেছে, এইসব কথা। আরও কত কথা কানে ভাসিয়া আসে। রাজবন্দীদের উপর সেদিনকার লাঠি চার্জ হওয়ার কথা। রাজবন্দীদের উপর সেদিনকার লাঠি চার্জ হওয়ার পর কয়বার হাসপাতালে স্ট্রেচার আসিল গেল, তার হিসাব করা গিয়াছিল এইখানে বসিয়াই। ঝনঝন লোহার শব্দ শুনিলেই বুঝিতে পারি যে যে কয়েদিটি যাইতেছে তাহার বারফেটার্সের, স্থানীয় ভাষায় ডান্ডা বেড়ি, সাজা হইয়াছে। বোধহয় সে কোনো জেল কর্মচারীর হুকুম অমান্য করিয়াছিল। কি মজা! সন্ধ্যা হইলে আর কি রক্ষা আছে। সেদিন সুপারিনটেন্ডেন্ট আসিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন কোনো জিনিসপত্রের দরকার আছে কি না, অর্থাৎ যাহা চাও সম্ভব হইলে দিব। ছোটবেলা হইতে শুনিয়া আসিতেছি যে ফাঁসির আসামিকে এরূপ জিজ্ঞাসা করে, আর অধিকাংশ লোকই ভালো খাবার টাবার খাইতে চায়। নতুন সুপারিনটেন্ডেন্টও কি আমার নিকট হইতে এরূপ প্রার্থনা আশা করিয়াছিলেন নাকি? আমার খুব লোভ হইয়াছিল একটি মশারির কথা বলিতে, যে কয়দিন আরামে ঘুমাইয়া লওয়া যায়, কিন্তু বলিবার সময় বলিতে পারিলাম না। কেমন যেন আত্মসম্মানে আঘাত লাগিতে লাগিল। বলিলাম, ধন্যবাদ, আমি বেশ আরামেই আছি, কোনো জিনিসের দরকার নাই। ওয়ার্ডারটা পরে আমাকে বলিয়াছিল উড়িষ্যার কোন করদ রাজ্যের 2জন স্বরাজি বাবুর এই জেলে ফাঁসি হইয়াছিল। একজন ছিল আপনার এই 1 নম্বর সেলে, আর একজন 2 নম্বরে। তাহারা সাহেব মারিয়াছিল।
একদম জান সে 5 সাল কি বাত। তাহারা নাকি ফাঁসির আগের দিন অনেকগুলি করিয়া মুরগির আন্ডা ভাজিয়া খাইয়াছিল। তারপর রাত্রে ইনকলাব জিন্দাবাদ আরও কি কি নাড়া লাগাইতে থাকে। শেষ মুহূর্ত পর্যন্ত তাহারা নাড়া লাগায়। সে রাত্রে কোনো কয়েদি ঘুমাইতে পারে নাই। আপনিও যে জিনিস খাইতে ইচ্ছে করেন চাহিলেন না কেন? ওয়ার্ডারের কথা অবিশ্বাস করি নাই, কিন্তু তাহার উপদেশ মনে ধরে নাই। এই ওয়ার্ডাররা অশিক্ষিত, সুবিধা পাইলেই চুরি করে, কয়েদিদের ওপর প্রভুত্ব ফলায়, দুর্বলচিত্ত কয়েদির ওপর অমানসিক অত্যাচার করে, কিন্তু রাশভারী কয়েদিদের সমীহ করিয়া চলে। ইহারা সরল প্রকৃতির লোক, কথার মারপ্যাচ বোঝে না, সৌজন্যের ধার ধারে না। সুপারিনটেন্ডেন্ট প্রভৃতি সকলের শিষ্টাচারের খাতিরে আমার সম্মুখে ফাঁসি বা তৎসংক্রান্ত কোনো বিষয় উল্লেখ করেন না, কিন্তু ওয়ার্ডাররা প্রত্যেকেই দু একটি কথা বলিবার পরই ফাঁসির কথার উল্লেখ করে। প্রথম কয়েকদিন কথাটি শুনিলেই কেমন বুকের ভেতর ছাত করিয়া উঠিত, একটু যেন নিজেকে দুর্বল দুর্বল মনে হইত, কেমন যেন আনমনা হইয়া যাইতাম। ফাঁসির সমস্ত দৃশ্য আমার চোখের সম্মুখে ভাসিয়া উঠিত। হয়তো আমার ফাঁসির হুকুম রদ হইয়া যাইবে, এই বলিয়া নিজের মনকে প্রবোধ দিতে হইত। দিন কয়েকের মধ্যে এই সকল কথা সহিয়া গেল, আর এখন ও কথায় কিছু মনে হয় না। সেলের ঠিক পশ্চিমে এই ফাঁসির মঞ্চ। ওয়ার্ডাররাই আসিয়া খবর দেয় আজ ফাঁসি কাস্টে কালো রং দিয়াছে। আজ দড়ির সহিত আমার ওজনের একটা বালির বস্তা বাঁধিয়া ঠিক মজবুত কিনা তাহার পরীক্ষা করা হইতেছে। আরও কত এই রকম খবর। আশ্চর্য আমার মনের গতি। কালো রঙের কথা শুনিয়াই ভাবি ব্ল্যাক জাপান না আলকাত্রা। ওয়ার্ডারকে জিজ্ঞাসা করি, আলকাত্রা নাকি? দড়িটা কিসের? স্বর্ণের নাকি? নিজের মনের ওপর নিজেরই বিদ্রুপ করিতে ইচ্ছা হয়। এখনও কি দড়িটা কিসের তৈরি সেই কথাটি জানাই আমার বেশি দরকার? চিরকাল আমার মনের এই অদ্ভুত গতি আমি লক্ষ্য করিয়াছি। প্রয়োজনীয় অপেক্ষা অপ্রয়োজনীয় বিষয়ই আমার আকর্ষণ বেশি। পরীক্ষার পূর্বে সকলের প্রশ্নগুলি তৈরি করিতেছে, আর আমার তাহার তৈরি না থাকিলেও হয়তো তাহার সহিত সংশ্লিষ্ট কোনো তুচ্ছ কথার উপর আমার মনোযোগ ন্যস্ত। জ্যামিতির প্রয়োজনীয় থিওরেম অপেক্ষা অপ্রয়োজনীয় এক্সট্রার উপর আমার অযথা মনোযোগ। ফুটনোট ভূমিকা প্রবৃত্তি হয়তো পরীক্ষার আগের দিনও দেখিতেছি। বৎসরের প্রথম হইতেই মনে হইয়াছে দরকারি জিনিসগুলো তো পরে পড়িতেই হইবে, এখন খুঁটিনাটিগুলো পড়া যাক। হয়তো শেষ পর্যন্ত আসলটাই পড়া হয় নাই। মনে পড়িতেছে কাশী বিদ্যাপীঠে পড়িবার সময় একটি রাত্রের কথা। রাত জাগিয়া পড়িতেছি আমি আর সকলদেও। একটি নস্য লইয়া রাত দুপুরে সে আজের সম্পাদকীয় পড়িয়া আমাকে শোনাইতে লাগিল। কাশী বিদ্যাপীঠে পড়িবার সময় সেবার যখন পুলিশ আমাকে গ্রেপ্তার করে সন্দেহক্রমে রাজনৈতিক হত্যাকাণ্ডের চার্জে, তখন সত্যই ফাঁসির কথা মনে হইত। পরে পুলিশ প্রমাণাভাবে ছাড়িয়া দেয়। সত্যই আমি উহাতে লিপ্ত ছিলাম না, কিন্তু ফাঁসি যাওয়ার ভয় আমার বিলক্ষণ ছিল। বোধহয় এখন সত্য সত্যই ফাঁসির হুকুম হইয়া গিয়াছে বলিয়া ভয় কমিয়া গিয়াছে। দূর হইতেই ভয়টা বেশি থাকে। যাহারা জেলে আসে নাই তারা জেলে আসাটাকেই কি কঠিন ব্যাপার মনে করে, কিন্তু আসিয়া পড়িলে তখন ভয় ভাঙিয়া যায়। উফ, মশার কামড়ে সত্যই বড় কষ্ট হয়। কেন জানি না আমাদের গান্ধী আশ্রমের মশাগুলি ইহাদের অপেক্ষা জোরে ডাকে, আকারেও বড়, কিন্তু মনে হয় কামড়াইলে জ্বালা কম করে। নীলু থাকলে ঠিক আমাকে ঠাট্টা করিয়া বলিত, এরা আশ্রমের মশা কিনা অহিংস উপায় রক্ত খেতে শিখেছে। মা হাসি চাপিয়া মুখে বিরক্তির ভাব আনিয়া বলিতেন, আচ্ছা হয়েছে, আপনি এখন আসুন তো। মায়ের এই সময়ের মুখখানি যেন স্পষ্ট দেখিতে পাহিতেছি। চোখের কোণে দুইটি করিয়া বলি রেখা পড়িয়াছে। মার মনে সবসময় একটা ভয় ভয় ভাব দেখিতে পাই। এই বুঝি নীলু বাবাকে ঠেস দিয়া কিছু বলিল, অথচ কিছু বলিলে সে কথাটা যাহাতে বাবার কানে না ওঠে তাহার যথেষ্ট চেষ্টা দেখিয়াছি। নীলু চিরকাল স্পষ্ট বক্তা, তাহার জন্য কতবার গোলমালে পড়িয়াছে, কিন্তু অপর লোকে তাহার কথায় কিছু মনে করিতে পারে বা তাহার কাজে ক্ষুব্ধ হইতে পারে, এ জিনিসটাকে চিরকাল তাচ্ছিল্য করিয়া গিয়াছে। সূক্ষ্ম জিনিস তাহার মনে সাড়া দেয় না। নীলুর মন ও দৃষ্টিভঙ্গি স্থূল। কলম তুলিকা তাহার জন্য নয়। সে বোঝে কায়িক পরিশ্রমের কথা, হাতুড়ি কাস্তে শাবলের কথা, আর তার হাতে শোভা পায় ইস্পাতের খুঁড়োদার অসি।
পরশুরামের কুঠারের মতো নিষ্করুণ ও কর্তব্যনিষ্ঠ। একবার নীলু বলিয়াছিল যে তাহার কবিতা ভালো লাগে না। আমি বলিয়াছিলাম যে এমন কবিতা লিখিয়া দিব যাহা তাহার নিশ্চয়ই ভালো লাগিবে। লিখিয়া দিয়াছিলাম ধনিক শ্রমিক প্রভৃতি দেওয়া একটি লাঠি মারা গোছের সনেট। নীলুর খুব ভালো লাগিয়াছিল। কবিতাটি মনে নাই, এক লাইনও না। নীলু সেটিকে বাঁধাইয়া আশ্রমের ঘরে টাঙাইয়া রাখিয়াছিল, মার ঘরে। মনে হইতেছে মা দাওয়ায় বসিয়া আছেন। মাথা নাড়িতে নাড়িতে নীলুর দিকে তাকাইয়া দন্তমূলে জিভা ঠাকাইয়া একটু শব্দ করিলেন, চিক। তারপর ছড়া কাটিলেন, স্বভাব না যায় মোলে। নীলু আমার দিকে চোখ দিয়া ইশারা করিল। ভাবটা এই যে দাদা এবার দুজনে যাহা ভাবিয়াছিলাম, ঠিক যাহা ভাবিয়াছিলাম। মা সংস্কৃত শ্লোক আওড়াইলেন, অঙ্গার শতধৌতেন মলিনশ্চ ন মুঞ্ছতে। আমরা দুজনেই হাসিয়া উঠিয়াছি। মা ঠিক মলিনশ্চ বলিয়াছেন। এইবার আমাদের হাসি শুনিয়া বুঝিতে পারিলেন যে ভুল হইয়াছে। বলিলেন, ছাই কি মনে থাকে? নীলু বলিল, তবে বলার দরকার কি? মার কথার এই ভুলগুলি আমাদের মুখস্থ। অবশ্য নীলুই দেখাইয়া দিয়াছে, তা না হইলে আমি হয়তো খেয়ালই করিতাম না। মা বলে দয়া দাক্ষিণাত্য। আমি একদিন মাকে বলিয়াও দিয়াছিলাম দয়া দক্ষিণ্য বলিতে। মার দেখিয়াছি কথা বলিবার সময় এটি মনেই থাকে না। বলিয়া দিতে গেলে অপ্রস্তুত হইয়া যান। বলিয়া আমি আর ভুল দেখাইয়াও দিই না। নীলু কিন্তু এদিকটা ঠিক বোঝে না। অপরের যে কোনো দুর্বলতা, চালচলনে বিদ্রুপের খোরাক ও সহজেই নজরে পড়ে, কিন্তু উহার কথার ফলে অপরের মনে কিরূপ আঘাত লাগিতে পারে এদিকটা সে ভাবিয়াও দেখে না। বাবার নিকট হইতে আমরা একটু দূরে দূরেই চিরকাল থাকি। প্রয়োজনের কথা ছাড়া অন্য কোনো কথাও বড় একটা হয় না। সেজন্য বাবার এবং আশ্রমের অন্যান্য সকলের খাইবার পর আমি আর নীলু মার সঙ্গে খাইতে বসি। একটু দুধ না হইলে মার খাওয়া হয় না। এটিই বোধহয় মার একমাত্র বিলাসিতা। আশ্রমে অনেক লোকজন তো থাকে, আর সময় অসময়ে নতুন অতিথি আসা ইহাও প্রায় নৈমিত্তিক ব্যাপার। এর জন্য দুধ অনেক সময় কমিয়া যাইত। অল্প দুধ আছে বা হয়তো আমাকে নীলুকে দিলেন। আমি আর একটা বাটিতে আমাদের বাটি হইতে অল্প অল্প করিয়া ঢালিয়া মার জন্য রাখিলাম। নীলু দেখিয়াছি এইরূপ সময় নিশ্চয় বলিবে, মার দুধ না হলে খাওয়াই হয় না। কথাটা এমন কিছুই নয়, কিন্তু মার মুখটি একটু অপ্রস্তুত হইয়া গেল, যেন কোনো গোপন দুর্বলতা ধরা পড়িয়া গিয়াছে। নীলুর এত জিনিস চোখে পড়ে, কিন্তু এটি পড়ে না। মার অসুখ করিলে, অসুখ একটু বেশি হইয়াছে বলিলেই যেন একটু খুশি হন। সেই জন্য জানিয়া শুনিয়াও হয়তো মার কপালে হাত দিয়া বলিলাম, গাটা পুড়ে যাচ্ছে, বেশ জ্বর হয়েছে। নীলু সেখানে উপস্থিত থাকিলে হা হা করিয়া ঘর কাঁপাইয়া হাসিয়া উঠিবে। সুপারিনটেন্ডেন্টকে আমার কোনো জিনিসের দরকার নেই বলিবার পর সেদিন মনে বেশ তৃপ্তি হইয়াছিল। খালি তৃপ্তিই না, গর্বই। সাহাব তো একা আসেন না, সঙ্গে জেলার, ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট জেলার, জমাদার, কয়েকজন দেহরক্ষী, ওয়ার্ডার ও মেট সকলেই ছিল। হ্যাঁ, আর যে শিখ কয়েদিটি সাহেবের খাকি রঙের বিরাট রাজছত্রটি ধরিয়া তার সঙ্গে সঙ্গে দৌড়ায়, তাহার কথা তো উল্লেখ করিতে ভুলিয়াই গিয়েছি। সত্যই দোর্দণ্ড প্রতাপ সুপারিনটেন্ডেন্ট জেল সাম্রাজ্যের এক ছত্রাধিপতি সেদিন তাহার প্রশ্নের উত্তর দিবার পর কারো মুখের দিকে তাকাইতে পারিলাম না। কেমন যেন সব গুলাইয়া গেল। অথচ ইচ্ছা হইতেছিল আমার কথার ফল উহাদের উপর কেমন হয় তাহা জানার। নিজেকে বেশ নাটকের নায়কের মতো মনে হইতেছিল। সেই সন্তোষদার মুখে ছোটবেলায় স্বদেশী যুগের গল্প শুনিয়া কতবার চোখে জল আসিয়া গিয়াছে। অমর মৃতের সেই স্মৃতি আমার চোখের সম্মুখে ভাসিয়া উঠিয়াছে। এখন আর বিরক্ত করিও না, শান্তিতে মরিতে দাও। বন্দুকের গুলিতে আহত মরণাপন্ন শহীদের সেই কথার সহিত আমার কথাটির তুলনা করিয়াছিলাম। ওই গল্প শুনিয়া আমার চোখে জল আসিত। আর আমার কথাটি কি শ্রোতাদের মনে কোনোই সাড়া দেয় নাই? হয়তো দেয় নাই। ইহারা নিত্যই এক জিনিস দেখিতেছে। ইহারা বয়স্থ, সংসারে অভিজ্ঞ, বালকের ন্যায় ভাবপ্রবণ নহে। লোকে প্রশংসা করুক, আমার গল্প করুক, তাহাই যেন আমি চাই। ইহা আমার মনের দুর্বলতা। এক এক সময় নিজের উপর সন্দেহ হয়, হয়তোবা দেশের ভবিষ্যৎ অপেক্ষা
আমার নামের ভবিষ্যৎ সম্বন্ধে আমি বেশি সজাগ। সত্যই কি তাই? একদিনের জন্য জীবনের স্থূল উপভোগের মধ্যে নিজেকে ডুবাইয়া দিই নাই। দেশের জন্য যাহা ভালো মনে করিয়াছি তাহা করিতে বিন্দু মাত্র বিচলিত হই নাই। নিজের ব্যক্তিগত সুখ বা ভবিষ্যতের কথা ভাবি নাই। তার পরিবর্তে যদি চাই যে দেশের লোক আমার সম্বন্ধে দু একটি প্রশংসাসূচক কথা বলুক, তাহা হইলে কি আমার আকাঙ্ক্ষা অন্যায্য? জেল ডাক্তার নিশ্চয়ই নিজের বাড়িতে আমার কথা বলিয়াছেন। অ্যাসিস্ট্যান্ট জেলার তখনই হয়তো আপার ডিভিশন রাজবন্দীদের ওয়ার্ডে গিয়া এই কথা গল্প করিয়া আসিয়াছে। বাবাও তো সেই ওয়ার্ডেই থাকেন, তাহার কানেও নিশ্চয়ই কথাটি উঠিবে। বাবা নির্বিকার লোক, বাহির হইতে দেখিয়া মনের ভাব বুঝিবার উপায় নাই। একান্তে বসিয়া চরকা কাটিতেছেন। চোখের কোণের দুফোঁটা জলে সুতা ঝাপসা হইয়া গেল। না, বাবার নিকট হইতে অতটা ব্যাকুলতা আশা করি না। হয়তো একটু উন্মনা হইবেন, চরকায় তন্ময়তা হয়তো কিছুক্ষণের জন্য কমিতে পারে, সুতা দুই একবার বেশি ছিঁড়িতে পারে মাত্র। নিজের মনের সন্দেহ হইতেছে, আশঙ্কা হইতেছে যে যেরূপ আশা করিয়াছিলাম জেল স্টাফের মনে সেরূপ ভাবের উদ্রেক করিতে পারি নাই। জোর গলায় বলিতে পারি নাই, চোখ নামাইয়া লইয়াছি। হয়তো উহারা ভাবিল আমার মন সরল নয়। আমার হাবভাব যেন সরকারের বিরুদ্ধে আমার অভিমান দেখানোর মতো লাগিল। উহারা দিন রাত চোর ডাকাত খুঁড়ে লইয়া কাজ করে। এর ফলে উহাদের মনের ভাব প্রবণতা অনেকগুলি কোমল বৃত্তি শুকাইয়া আসিতেছে। রাজবন্দীদিগের ইহারা অন্যান্য চোর ডাকাত অপেক্ষা পৃথক বলিয়া ভাবে না। ব্যবহারে যাহা কিছু পার্থক্য তাহা কেবল গোলমালের ভয়, না হয় স্বার্থের খাতিরে। যে ডাক্তার ডিভিশন 3 রাজবন্দীদিগকে রোগ হইলে গালাগালি করে, আমাশা হইয়াছে ওষুধ দাও বলিলেই বলে বাট ডোন্ট এক্সপেক্ট দাহি, অর্থাৎ দই খাইবার প্রত্যাশায় যদি চেষ্টা করিয়া অসুখটি করিয়া থাকেন তাহলে নিরাশ হইবেন। সেই ডাক্তারই উচ্চ শ্রেণীর রাজবন্দীদিগের কাছে কি মাটির মানুষ। এই তো 2 বৎসর পূর্বে ব্যক্তিগত সত্যাগ্রহের সময় এই জেলা স্টাফকে কংগ্রেসের নেতাদের আশেপাশে ঘুরিতে কাজে অকাজে খোসামত করিতে দেখিয়াছি। তখনই যে তাহারা ভাবিত যে কংগ্রেস আবার বিহারে মন্ত্রিত্ব গ্রহণ করিতে পারে। আর আজ এই জেল কর্মচারীদিগকে কি সেদিন আমার কথা আর ব্যবহার দ্বারা প্রভাবিত করিতে পারিয়াছি? ইহা অপেক্ষা যদি নাটকীয় ভঙ্গিতে জোর গলায় বলিতে পারিতাম, জুতো মেরে গরুদান, তোমাদের কাছ থেকে আমি করুণা চাই না, কিংবা ওই ধরনের অন্য কিছু, তাহা হইলে তাহারা বেশি প্রভাবিত হইত। একটু থিয়েটারি ভাব দেখাইতো বটে, কিন্তু যাহা চাই তাহা হইত। মনে পড়িতেছে 2 নম্বর ওয়ার্ডে অক্টোবর মাসে লাঠিচার্জের পর মাথা ফাটা অবস্থায় সুখদেওর বক্তৃতা। শুইয়া শুইয়া এক টানা সুরে থিয়েটারের মরার সিনের মতো তুম লোগো কো শরম নাহি আতা বলিয়া আরম্ভ এখনও স্পষ্ট কানে ভাসিয়া আসিতেছে। আমি স্কুলে একবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় মেঘনাথ বধ আবৃত্তি করিয়াছিলাম। কালীবাবু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার শিখাইতেছিলেন। এই পর্যন্ত শুয়ে শুয়ে কনুইয়ের ওপর ভর দিয়ে বলবে, তারপর একেবারে শুয়ে পড়ে টেনে টেনে আস্তে আস্তে চোখ বুজে বলবে, কে বা এ কলঙ্ক তোর ভঞ্জিবে জগতে কলঙ্কি। সুখদেবের বক্তৃতা পারিপার্শ্বিক অবস্থার সহিত একেবারে খাপ খায় নাই, কিন্তু লক্ষ্য করিয়াছিলাম যে ইহার বিসদৃশ্যতা অল্প লোকের চোখেই ধরা পড়িয়াছিল। বাবু বিজে ভইল বা, বাবু খাওয়া হইয়াছে? চিন্তাসূত্র ছিন্ন হইয়া গেল। দেখিলাম ওয়ার্ডার সাহেব সম্মুখে, কথার স্বরে একটু যেন সহানুভূতির আমেজ। অনেকক্ষণ হইল বাইরে আলো দিয়া গিয়াছে, এতক্ষণ লক্ষ্য করি নাই। আলোটি সেলের ভিতর দিলে ইহাদের কি ক্ষতি হইতো বুঝিতে পারি না। কেরোসিন তেল লাগাইয়া আত্মহত্যা করা খুব আরামের জিনিস নয়, তথাপি ইহারা সাহস পায় না, হবেও না। উহাদের প্রত্যেক নিয়মই অনেক অভিজ্ঞতা প্রসূত। কেবল এরূপ একটি আপাদ তুচ্ছ নিয়মের জন্যই গত বৎসরের জেল মিউটিনি সফল হইতে পারে নাই। গেট ওয়ার্ডারকে মারিয়া কয়েদির দল চাবির গোছা হাতে পাইয়াছিল, কিন্তু বিরাট রিঙে ছিল প্রায় 2 শতাধিক চাবি, এবং তাহার ভিতরে অধিকাংশই ছিল অপ্রয়োজনীয়। জেলের নিয়ম এরূপ বহু সংখ্যক বাজে চাবি রিঙে রাখিতে হইবে। জেল বিদ্রোহীগণ এই চাবির গোছা হাতে পাইয়াও কোন চাবি তালায় লাগিবে তাহা ঠিক করিতে পারে নাই। চেষ্টা করিতে করিতে 5 মিনিট সময় কাটিয়া গেল। ইতিমধ্যে পাগলি অ্যালার্ম
বাজিল, বন্দুক সিপাহী ফৌজ পৌঁছিয়া গেল। তারপর সিপাহীজির প্রশ্নের জবাব না দিয়া জিজ্ঞাসা করিলাম, এখন কটা বেজেছে? সিপাহীজি বলিল, দফা বদলির টয়ন হইয়াছে, অর্থাৎ ইহাদের স্থানে রাত্রে ডিউটি দিবার ওয়ার্ডারের দল আসিয়া গিয়াছে। গুমটিতে সেন্ট্রাল টাওয়ার, এখন কোন ওয়ার্ডে কত কয়েদি বন্ধ হইল, আজ নতুন কয়েদির আমদানি কত, কত খরচা অর্থাৎ ছাড়া পাইয়াছে, তারপর একুনে মিলিল কিনা তাহার হিসেব হইতেছে। সিপাহীজি তখনও দেখি তাহার প্রশ্নটি ভুলে নাই, আবার জিজ্ঞাসা করে, ভোজন নাহি কিয়ে? দেখিলাম সে লক্ষ্য করিয়াছে যে আমি ভাত খাই নাই। বলিলাম, না খিদে পাইনি। সে বলিল, দহি হ্যাঁ, থোড়া ভোজন কর লিয়া যায়। সপ্তাহে একদিন করিয়া নিম্ন শ্রেণীর রাজবন্দীরা দই খাইতে পায়, পিতলের থালার ওপর পাতলা মহুয়া দই। উহাতে আবার একটা পোড়া পোড়া গন্ধ, কংগ্রেস মিনিস্ট্রির প্রবর্তিত নিয়ম, তৃতীয় শ্রেণীর রাজবন্দীদের নিত্য উপহাসের জিনিস। লক্ষ্য কংগ্রেসের বড় কর্তাদের প্রতি। কেন তাহারা সকল রাজবন্দীদিগের একটিমাত্র শ্রেণী করেন নাই? উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর রাজবন্দী রাখিবার অর্থ কী? উচ্চ শ্রেণীর 10 আনা খোরাকি আর নিম্ন শ্রেণীর 3.5 আনা, ইহার মাঝামাঝি একটি শ্রেণী কেবল রাজনৈতিক বন্দীদের জন্য করিলে কি হইত? নিম্ন শ্রেণীর রাজবন্দীদিগকে নিজের পয়সা খরচা করিবার অধিকার দিলে কি হইত? বাহির হইতে তাহাদের জন্য খাবার বা অন্য কোনো জিনিস আসিলে তাহারা লইতে লেখে, লইতে দিলে বড় কর্তাদিগের কোন পাকা ধানে মই পড়িত? মাসে 2খানি করিয়া চিঠি লিখিতে দিলে কি মহাভারত অশুদ্ধ হইয়া যাইত? নিজের পয়সায় বিড়ি সিগারেট খাইবার অধিকার দিলে তাহাদের কি ক্ষতি হইত? আরও কত কি অভিযোগ! উঁচু গুমটির ওপর হইতে সুর করিয়া জলদ মন্দ্র স্বরে রাগিনী উঠিল, बोलो रे 1 नंबर, बोलो रे 2 नंबर, बोलो रे 3 नंबर, बोलो रे 4 नंबर, बोलो रे 5 नंबर, बोलो रे 6 नंबर, बोलो रे नया गुल, बोलो रे औरत की ता। সব ওয়ার্ডের জবাব আসিল না, বোধহয় আমার সেল পর্যন্ত সে শব্দ পৌঁছাইল না। গুমটির ওপর সিপাহীটিও যেন সব ওয়ার্ড হইতে উত্তরের প্রত্যাশা রাখে না। তাহার কাজ যন্ত্রের মতো, কলের গানের মতো একবার করিয়া চিৎকার করিয়া যাওয়া। প্রত্যেক ওয়ার্ড হইতে উত্তর আসা উচিত, কতগুলি করিয়া কয়েদি প্রতি ওয়ার্ডে বন্ধ হইয়াছে। ইহার ঢোটাল আগেই গুমটির নিচের তলার জেল কর্মচারীরা করিয়া রাখিয়াছে। চিৎকারটি কেবল একটি নিয়ম রক্ষা মাত্র। সব ওয়ার্ডার মেট বা পাহারাই একথা জানে, সেই জন্য ইহার উত্তর দিয়া বৃথা পরিশ্রম করিতে রাজি নয়। ঢং ঢং করিয়া ঘণ্টা পড়িল, গিনতি মিলান হইয়া গেল। 9টা বাজিয়া গিয়াছে। কালকের গিনতি মিলান আর শুনিতে হইবে না। গুমটির উপরের আলোটা নিশ্চয়ই 500 ক্যান্ডেল পাওয়ারের। ব্ল্যাক আউটের জন্য উহার কালো ঢাকনা, কিন্তু ঠিক তাহার নিচেই বাঁশের চাটাইয়ের বোনা প্রকাণ্ড একটি ছাতা, ওয়ার্ডারকে রৌদ্র বৃষ্টি হইতে বাঁচাইবার জন্য। ব্ল্যাক আউটের জন্য গুমটিতে কালচে রং করা হইয়াছে, কিন্তু ওই ছাতাটির ওপর আলো পড়িয়া এত আলো চারিদিকে প্রতিফলিত হইতেছে যে একটানা বেশিক্ষণ উহার দিকে তাকানো যায় না। ছাতাটি ব্ল্যাক আউটের সকল চেষ্টা বিফল করিয়া দিয়াছে। গুমটি ও তাহার উপরে ছাতিটি দেখিলে কাশীর অহল্যাবাই ঘাটের কথা মনে পড়ে। ঘাটের সেই গম্বুজটির ওপর আমাদের নিত্যকার সান্ধ্য আড্ডা ছিল। সিনেশ্বর শুকুল একদিন উহার ওপর হইতে পানের পিচ ফেলিয়াছিল। তাহা লইয়া কি হুলুস্থুলু কাণ্ড! অদ্ভুত সাহস সিনেশ্বরের। সে দেখিয়াছি মরিতে একটুও ভয় পায় না। সে এমন তাচ্ছিল্যের সহিত ফাঁসি যাওয়ার কথা বলিত যে শুনিয়া আমার হিংসা হইত। বুঝিতে পারিয়াছিলাম সে আমাকে তাহাদের দলের সদস্য করিতে চায়, কিন্তু তাহার ইচ্ছা পূর্ণ করিতে পারি নাই। অন্তরের ভিতর খোঁজ করিয়া যখন দেখি, তখন এক সময় মনে হয় যে আমার সাহসের অভাবের জন্যই বোধহয় তাহার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি নাই। তাহাদের কার্যক্রম পছন্দ হয় নাই বলিয়া নয়, কিন্তু আজ সে ভয় গেল কোথায়? বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে শুনিয়াছি লোকের মৃত্যু ভয় বাড়ে। আমার বেলায় এ নিয়মের ব্যতিক্রম হইল নাকি? সিনেশ্বরের সহিত এখন দেখা হইলে কত কথা হইত। অনেক দিন পরে তাহার সহিত রামগড় কংগ্রেসের সময় হঠাৎ দেখা। সে কংগ্রেস মিনিস্ট্রির সময় বেইলি জেল হইতে ছাড়া পায়। মেল ডাকাতিতে তাহার সাজা হইয়াছিল। লখনৌয়ের কাছে সেই জায়গাটির নাম মনে পড়িতেছে না, পিপড়াহার না কি যেন নাম। নতুন সিপাহী যখন আসিয়াছে বুঝিতে পারি নাই।
চমক ভাঙিল, সে যখন জিজ্ঞাসা করিল, বাবু একটা বিড়ি খাবেন?